দেখো, আমি এর আগে তোমাদের যে দুটো লিনিয়ার প্রোগ্রামিং এর ক্লাস নিয়েছিলাম তার ফার্স্ট ক্লাসে যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে মেনলি থিওরি পার্টটা, এবং তার সাথে সাথে কোনো একটা সমস্যা দেওয়া থাকলে সেটাকে কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আকারে সাজানো যায় সেটা কয়েকটা করে দেখিয়েছিলাম। অ্যান্ড সেকেন্ড ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কিছু সংখ্যক অঙ্ক কি করে সলভ করবে গ্রাফিক্যালি, কি করে গ্রাফটা ড্র করে সমাধান বার করবে সেটা করে দেখিয়েছিলাম। তো আজকে আমি আরও 3টি অঙ্ক করে দেখাবো তোমাদের। এগুলো ওই একই জিনিস, অর্থাৎ গ্রাফিক্যালি একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করা, কিন্তু এখানে একটু আলাদা জিনিস আছে। আলাদা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে অঙ্কটা করার সময় আরও ডিটেলস আমি বলবো। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, কার্যকরী অঞ্চল বলে একটা টার্ম আমি ইউজ করেছিলাম আগের ক্লাসে। সেটাতে কি হয়েছিল না, কোনো একটা অঙ্ক যখন তোমাদের দেওয়া থাকছে তার যে বাধা গোষ্ঠীর অন্তর্গত অসমীকরণগুলি যেগুলি দেওয়া ছিল, কোনোটাতে দুটি কি কোনোটাতে তিনটি অসমীকরণ দেওয়া থাকতো, তো সেগুলোর গ্রাফ যখন আমরা ড্র করছিলাম সেই গ্রাফগুলো মিলে যে কমন পার্টটা পাওয়া যাচ্ছিল লেখচিত্রের মধ্যে সেটা ছিল একটা সীমাবদ্ধ অঞ্চল। সেটাকে আমরা বলেছিলাম কার্যকরী অঞ্চল। এখন আজকে আমি তোমাদেরকে আরও 3টি অঙ্ক করে দেখাবো যেগুলোর ক্ষেত্রে কিন্তু এই বাধা গোষ্ঠীর অন্তর্গত অসমীকরণগুলির লেখচিত্র যদি ড্র করো তাহলে দেখা যাবে কোনো সীমাবদ্ধ অঞ্চল পাচ্ছ না। হ্যাঁ, সেক্ষেত্রে সলিউশনটা কি হবে সেইটার জন্যই আজকে 3টে অঙ্ক আলোচনা করব। তো দেখো, প্রথম যে অঙ্কটা সেটা আমি টুকে রেখেছি, z ইকুয়াল টু -50x প্লাস 20y, একে অবং করো। যখন বাধা গোষ্ঠী কি, প্রথমটা হচ্ছে 2x - y গ্রেটার ইকুয়াল টু -5, নেক্সট হচ্ছে 3x + y গ্রেটার ইকুয়াল টু 3, নেক্সট হচ্ছে 2x - 3y লেস ইকুয়াল টু 12, এবং x আর y গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে দেখা যাক, আমি x অক্ষ y অক্ষ এঁকে নিয়েছি আগে থেকে। দেখো, প্রথম অসমীকরণটা যদি নিই তাহলে 2x - y গ্রেটার ইকুয়াল টু -5, সেটাকে যদি সমীকরণের আকারে সাজাও তাহলে 2x - y ইজ ইকুয়াল টু -5 বা x বাই -5/2 প্লাস y/5, অর্থাৎ ছেদিতাংশ আকারে সাজালে এরকম হবে x ডিভাইডেড বাই -5/2 প্লাস y/5। তাহলে y ডিভাইডেড বাই 5 মানে y অক্ষ বরাবর এইখানে নেব 5 ঘর, আর x এর ঋণাত্মক দিকে 2.5 মানে 2 ঘরের থেকে একটু বেশি। তাহলে মনে করো এটা হবে এরকম একটা জায়গা হবে। তাহলে এই দুটো যদি জয়েন করে দিই তাহলে এইটা হবে আমার 2x - y ইজ ইকুয়াল টু -5, এই সরলরেখার গ্রাফ। এবার এটার যে দুটো পার্টে ভাগ করেছিল আগের দিনের মতোই আলোচনা, যে টোটাল xy প্লেনটাকে এই সরলরেখাটা দুটো পার্টে ভাগ করেছে, একটা এর বাঁ দিক একটা এর ডান দিক, অর্থাৎ দুটো অর্ধতলে ভাগ করেছে। এর মধ্যে কোন অর্ধতলটা আমরা নেব সেটা কি করে বুঝবো? আগের দিন বলেছিলাম x y এর জায়গায় মূল বিন্দু বসিয়ে দিতে হবে, অর্থাৎ 0 0 বসালে কত হচ্ছে 0 গ্রেটার ইকুয়াল টু -5, স্যাটিসফাই করছে। 0 অবশ্যই -5 এর থেকে বড়, তাহলে যেদিকে মূল বিন্দু আছে সেদিকটা নিতে হবে। তাহলে এটার অ্যারোটা দিই এদিকে, হলো। নেক্সট আসা যাক সেকেন্ড ইনইকুয়ালিটিটা কি আছে, 3x + y গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে আমি সমীকরণটা যদি নিই 3x + y ইজ ইকুয়াল টু 3 বা x/1 প্লাস y/3 ইকুয়াল টু 1 ছেদিতাংশ আকারে। তাহলে এর সমীকরণটা কিরকম হবে, x এর ধনাত্মক দিক বরাবর 1 ঘর আর y এর ধনাত্মক দিক বরাবর 3 ঘর, এই নাও দিয়ে জয়েন করে দাও এরকম। তাহলে এটা হচ্ছে আমার 3x + y ইজ ইকুয়াল টু 3 এর গ্রাফ। এবার এর ডিরেকশনটা কোন দিকটা নেব না, x y এর জায়গায় 0 0 বসালে হয় 0 গ্রেটার ইকুয়াল টু 3, এটা হচ্ছে 0 গ্রেটার ইকুয়াল টু 3। এটা কি স্যাটিসফাই করে? এটা স্যাটিসফাই করে না।
কারণ এটা তো ঠিক নয়, 0 3-এর থেকে বড় নয়। তাহলে কি হবে, যেদিকে মূল বিন্দু আছে তার উল্টো দিকের যে অর্ধতলটা সেইটাকে আমরা নেব। তাহলে আমরা নেব হচ্ছে এই দিকটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর পরের যে অসমীকরণ আছে সেটা। এর পরের অসমীকরণ কি আছে, 2x minus 3y less equal to 12। তাহলে সমীকরণটা হয়ে যাবে 2x minus 3y is equal to 12 বা x by 6 plus y by minus 4 is equal to 1। ঠিক আছে, তাহলে x by 6, তাহলে x এর দিকে 6 ঘর, 1 2 3 4 5 6, 6 ঘর, আর y এর ঋণাত্মক দিকে 4 ঘর, y এর ঋণাত্মক দিকে 4 ঘর, মানে হচ্ছে এতটা। তাহলে এই অংশটা জয়েন করে দিতে হবে। তাহলে দেখো এটা হয়ে গেল আমার 2x minus 3y is equal to 12, 2x minus 3y is equal to 12 হলো। এবার এর চিহ্নটা কোন দিকে হবে, অর্থাৎ কোন অর্ধতলটা নেব, না একইভাবে এই ইনইকুয়ালিটি বা এই অসমীকরণে 0 0 বসাও x y এর জায়গায়, তাহলে 0 less equal to 12, এটা ঠিক। তাহলে যেদিকে মূল বিন্দু আছে সেদিকটা, তাহলে এই দিকে অ্যারো দাও। এছাড়া আছে x অক্ষর ধনাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক। তাহলে আমার কার্যকরী অঞ্চল কোনটা হলো, কার্যকরী অঞ্চল তাহলে আমার হবে যেটা, সেটা হচ্ছে দেখো এই গ্রাফের এদিকটা, এই গ্রাফের এই অংশটা, আর y অক্ষটা এখানে, আর হচ্ছে তোমার x অক্ষ আছে, আর এই লাইনের এদিকটা। তাহলে কার্যকরী অঞ্চল হবে, দেখো আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখো এই অংশটা পুরোটা হবে। তাহলে দেখো এই যে কার্যকরী অঞ্চলটা পেলে, এদিকটা এই লাইন দিয়ে ঘেরা, এদিকটা এখান দিয়ে ঘেরা, এদিকটা এই, এদিকটা এই, কিন্তু এই পোরশনটা কিন্তু পুরোটা ওপেন, এদিকটা ঘেরা নয়। সেই জন্যই আমি বলতে পারবো যে এক্ষেত্রে আমার কার্যকরী অঞ্চলটা কিন্তু বাউন্ডেড না, অর্থাৎ সীমাবদ্ধ না। ঠিক আছে, অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল এক্ষেত্রে, তাহলে অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল। অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল, কিন্তু আমাকে যেটা করতে হবে, অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল হলেও সেক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে আমি এর সমাধান পেতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে সমাধান নাও পেতে পারি। সেটা কি করে বুঝবো, তার জন্য আমাকে প্রান্তিক বিন্দুগুলো আগে চিহ্নিত করে নিতে হবে। ঠিক আছে, এই চারটে প্রান্তিক বিন্দু পাওয়া যাচ্ছে, এটাকে নাম দিলাম এ, এটা বি, এটা নাম দাও সি, আর এটা একটা নাম দিলাম ডি। এবার এ বি সি ডি এই চারটে স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। দেখা যাক এ বিন্দু স্থানাঙ্ক কত হয়। এ বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে, এ বিন্দু মানে কার কার ছেদ বিন্দু, এক্স অক্ষ মানে y ইকুয়াল টু 0, আর এই সরলরেখাটার ছেদ বিন্দু করলে দেখো এ বিন্দু স্থানাঙ্ক হবে 1,0 যদি তোমরা সমাধান করো। নেক্সট হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। বি বিন্দু স্থানাঙ্ক কি হবে, বি বিন্দু স্থানাঙ্ক বার করতে গেলে এই সরলরেখাটার সমীকরণ তার সাথে x অক্ষ অর্থাৎ y ইকুয়াল টু 0 সমাধান করো, করলে হবে 6,0। নেক্সট হচ্ছে সি বিন্দু। সি বিন্দু মানে এই লাইনটার সমীকরণ আর তার সাথে y অক্ষ মানে x ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 0 বসাও, তাহলে হবে 0,5।
নেক্সট হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে? ডি বিন্দু মানে কার কার ছেদ বিন্দু? না এই সরলরেখাটার সাথে y অক্ষ অর্থাৎ x = 0 এর ছেদ বিন্দু। তাহলে এটা হবে 0,3। এই চারখানা প্রান্তীয় বিন্দু আমি পাবো। এবার আমাকে করতে হবে কি, এই বিন্দুগুলোতে z এর মানটা বার করতে হবে। এ বিন্দুতে z এর মান কত এখানে বসিয়ে দাও। এ বিন্দুতে z এর মান হচ্ছে হবে -50। বি বিন্দুতে কত হবে? বি বিন্দুতে হবে -300, অর্থাৎ x y এর জায়গায় 6 আর 0 বসিয়ে দাও, তাহলে -300। সি বিন্দুতে কত হবে? 100। ডি বিন্দুতে হবে 60। তাহলে আমাকে এখানে অবম মান বার করতে বলেছে, বা তোমার জেডটাকে অবম করতে বলেছে, বিষয়ভিত্তিক অপেক্ষক যেটা সেটাকে অবম করতে বলেছে। তাহলে সর্বনিম্ন মানটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে আপাতত অসীমাবদ্ধ যে কার্যকরী অঞ্চল পেলাম তার যে প্রান্তীয় বিন্দুগুলি, তার মধ্যে দেখো বি বিন্দুতে গিয়ে আমি জেড এর মান সবচেয়ে কম পাচ্ছি, বা জেড কে অবম করতে পারছি। ঠিক আছে, তো যদি এটা সীমাবদ্ধ অঞ্চল হতো তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম সেরকমই। কিন্তু এখানে যেহেতু অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল পেয়েছি, তাই এটাই যে মিনিমাম ভ্যালু, এটাই যে সবচেয়ে ছোট মান, সেটা কিন্তু এখনই পরিষ্কারভাবে বলা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটা যদি সবচেয়ে ছোট মান হতো জেড এর, তাহলে জেড এর জন্য আমি লিখতে পারতাম কি, -50x + 20y = -300, এটা লিখতে পারতাম। কিন্তু আমি যদি মনে করে নিই যে এর থেকেও ছোট মান আছে কিনা আমি খুঁজে বার করব, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, -50x + 20y <-300 এই একটা নতুন অসমীকরণ নিয়ে নিতে হবে এবং তার লেখচিত্র আঁকতে হবে। তাহলে দেখা যাক -50x + 20y <-300 এর অসমীকরণ লেখচিত্রটা কিরকম দেখতে হবে। আমি আরেকবার বলছি যে এটা যদি সীমাবদ্ধ অঞ্চল হতো, তাহলে এই চারটের মধ্যে এটা যেহেতু মিনিমাম, তাহলে বি বিন্দুর মানটাকে আমরা অবম মান নিয়ে নিতাম। কিন্তু যেহেতু এটা সীমাবদ্ধ ক্ষেত্র নয়, সুতরাং আমাকে একবার পরীক্ষা করে দেখতে হবে যে এই অঞ্চলের মধ্যে, এই কার্যকর অঞ্চলের মধ্যে -300 থেকেও জেড এর আর কোনো ছোট মান পাওয়া যাচ্ছে কিনা। সেটা কিভাবে পাবো? যদি এইটাই মিনিমাম মান হতো, তাহলে আমি লিখতে পারতাম z = -300 অবম মান, অর্থাৎ আমি লিখতে পারতাম -50x + 20y = -300। কিন্তু যদি আমি ধরে নিই তর্কের খাতিরে যে এর চেয়েও ছোট মান পেতে পারি আমি z এর, তাহলে আমাকে কি করতে হবে না, -50x + 20y অর্থাৎ z <-300 একটা অসমীকরণ ধরে নিতে হবে, দিয়ে তার গ্রাফ আঁকতে হবে। তো এটা ধরে নিলাম। তাহলে এর গ্রাফটা আঁকতে গেলে এটাকে আগে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কত হবে? -5x + 2y <-30, অর্থাৎ 10 দিয়ে ডিভাইড করে দিলাম পুরোটাকে, তাহলে -5x + 2y <-30 এর গ্রাফটা আমি ড্র করব। আচ্ছা, -5x, আচ্ছা এটাকে তাহলে এর করেসপন্ডিং সমীকরণটা যদি নিই, তাহলে -5x + 2y = -30, বা x / 6 plus y divided by -15 = 1, x divided by 6 plus y divided by -15 = 1। এবার এটা দেখি কোথা দিয়ে যাবে। আচ্ছা, x হচ্ছে 6, তাহলে 1 2 3 4 5 6, এইখানে হচ্ছে x 6, আর সরি এইটাকে 6 ধরেছিলাম, তাহলে এখানে যদি x 6 যদি নিই, তাহলে এখান থেকে, আর y হচ্ছে -15, মানে নিচের দিকে -15 ঘর। আমি মনে করতে পারি এখানে হতে পারে এরকম জায়গায়, হ্যাঁ, -15 যদি এরকম জায়গাতে হয়, তাহলে কি হবে গ্রাফটা?
আমি এটা ডটেড লাইন দিয়ে ড্র করছি গ্রাফটাকে বাকিগুলোর থেকে পার্থক্য করার জন্য। ধরো এই গ্রাফটা হবে, ঠিক আছে। এবার এর কোন অর্ধতলটাকে আমি নেব, যেহেতু এখানে আছে -5x + 2y -30, তাহলে কোন অর্ধতলটাকে নেব? না দেখো এখানে যদি x y এর জায়গায় 0 0 বসাও তাহলে কত হচ্ছে 0 -30। তো 0 -30 কি সত্য? সত্য নয়, 0 সবসময় -30 থেকে বড় হয়। তাহলে এটা এর কোন অর্ধতলটাকে নেব, যেদিকে মূল বিন্দুটা নেই। তাহলে আমি এই দিকের অর্ধতলটাকে নেব, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে পেলাম যে x/6 + y/-15 = 1, এটা ড্র করে এই যে গ্রাফটা পেলাম, হ্যাঁ, এটার এই প্রান্তটা, তাহলে এটা দেখো এই যে আমার আগেকার যে কার্যকরী অঞ্চল ছিল তার মধ্যে কিন্তু একটা অংশ ঢুকে আছে, এই অংশটা। অর্থাৎ আমি বলতে পারি যে এই অংশের মধ্যে আরো কোনো মান থাকতে পারে, যেটা যেটা যেই যেই xy এর মানের জন্য z এর মানটা -300 থেকেও ছোট হতে পারে, ঠিক আছে। যেহেতু এই যে অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল যেটা ছিল তার মধ্যে নতুন যে অসমীকরণের গ্রাফটা ড্র করলাম তার একটা অংশ আছে, সুতরাং এর কিছু এইখানে কোনো একটা xy এর মান থাকতে পারে যার জন্য z এর মান আগের যে নিম্নতম মান ছিল -300 তার থেকেও কম হতে পারে। সুতরাং আমি বলতে পারি যে আমি যে কটা প্রান্তিক বিন্দু পেয়েছি সেখানে কিন্তু z এর অবম মান পাওয়া যাবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু z এর অবম মান নির্ণয় করা যাবে না। বোঝা গেছে? তাহলে এটা হলো একটা বিশেষ ধরনের অঙ্ক, যেখানে তোমার প্রথম কথা হচ্ছে অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল পাচ্ছি, দ্বিতীয়ত এখানে z এর অবম মান পাচ্ছি না। যে আরো কিছু হয়তো মান আছে যেটাকে আমরা খুঁজে বার করতে পারছি না, যেটার জন্য এর অবম মান আছে। যে কটা ইনইকুয়ালিটি দেওয়া আছে তাদের উপর বেস করে আমি z এর অবম মান বার করতে পারছি না, ঠিক আছে। তো এটা গেল একটা। এরপরে আমি আরেকটা অঙ্ক করব, সেটার ক্ষেত্রে দেখবে যে আমি অবম মানটা পাবো, অসীমাবদ্ধ অঞ্চল হলেও অবম মান পাবো। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কটাতে আসি। এবার দেখো নেক্সট যে 2 নম্বর অঙ্কটা ঠুকেছি, বলেছে যে z কে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ z কে অবম করতে হবে। z সমান দেওয়া আছে 50x + 70y, আর বাধা কোষটি হচ্ছে 2x + y > 8, x + 2y > 10, আর x > 0, y > 0। তাহলে প্রথম অসমীকরণটা আমরা নিই আগে, 2x + y > 8, অর্থাৎ সমীকরণটা ধরে নিলাম। তাহলে x/4 + y/8 = 1। তাহলে এটার সমীকরণটা আঁকো, 1 2 3 4 8। তাহলে এটা হচ্ছে আমার 2x + y = 8। এটার কোন অর্ধতলটাকে নেব? না, অসমীকরণটা ছিল 2x + y > 8। যদি 0 0 বসাও x y এর জায়গায় তাহলে 0 > 8, যেটা ভুল। তার মানে মূল বিন্দু যেদিকে তার বিপরীত দিকটাকে নিতে হবে। আর কি আছে? x + 2y = 10, x + 2y = 10, অর্থাৎ x/10 + y/5 = 1। তাহলে হচ্ছে 4 5 6 7 8 9 10, এই হচ্ছে x = 10 আর y হচ্ছে 5। তাহলে 1 2 3 4 5, তাহলে এই দুটো যোগ করে দিতে হবে। এই
এটা হচ্ছে আমার x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। এবার হচ্ছে যে এইটার কোন অর্ধতলটাকে নেব এখানে, না x প্লাস 2y গ্রেটার ইকুয়াল টু 10, তাহলে x y এর জায়গায় 0 0 বসালে 0 গ্রেটার ইকুয়াল টু 10, যেটা অসত্য, তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে যাবে, তাহলে এটার অ্যারোটা হবে এদিকে, অর্থাৎ এই উপরের দিকের যে অর্ধতলটা সেটাকে আমরা নেব। আর কি আছে, x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এখানে আমার কার্যকর অঞ্চল কোনটা হলো, কার্যকর অঞ্চল যেটা হলো সেটা হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমার কার্যকর অঞ্চল। এই বিন্দুগুলোর নাম দিয়ে দাও, এ বি আর এটা হচ্ছে সি। এবার দেখো এখানেও দেখো অসীমাবদ্ধ কার্যকর অঞ্চল পেয়েছি, কারণ এদিকটা ঘেরা কিন্তু এদিকটা উন্মুক্ত, এদিকটা অসীম পর্যন্ত যেতে পারে, বা উপরের দিকেও অসীম পর্যন্ত এই কার্যকর অঞ্চলটা এক্সটেন্ড হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অসীমাবদ্ধ কার্যকর অঞ্চল। এবার তাহলে আমাকে কি করতে হবে, না প্রান্তিক বিন্দু যে তিনখানা পেয়েছি এখানে দেখো এ বি আর সি, সেই বিন্দু স্থানাঙ্কগুলো লিখতে হবে এবং সেই বিন্দুতে জেড এর মানটা লিখতে হবে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, না এই সমীকরণের সাথে x অক্ষ অর্থাৎ y 0 সমাধান করলে হবে 10, 0। বি বিন্দু কত হবে, বি বিন্দু হবে এই দুটো সমীকরণ সমাধান করে, অর্থাৎ 2x plus y equal to 8 আর x plus 2y is equal to 10। তাহলে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করে দাও, করলে কত হবে, 4x plus 2y is equal to 16 আর x plus 2y is equal to 10, বিয়োগ করলে 3x is equal to 6, তাহলে x is equal to 2 আর y is equal to হবে হচ্ছে 4, তাহলে 2, 4, সরি y equal to হবে 3। বি হচ্ছে 2, 4। নেক্সট হচ্ছে সি, সিটা কোনটা হবে, সিটা হবে এই যে সরলরেখার সমীকরণটা আছে 2x y 8, এর সাথে y অক্ষ অর্থাৎ x 0 এর সমাধান করতে হবে, তাহলে কত হবে 0, 8। এই হচ্ছে তিনটে প্রান্তিক বিন্দু আমরা পাবো। এবার আসা যাক যে এই বিন্দুগুলোতে z এর মান কত, এখানে z এর মান কত হচ্ছে 500, এখানে z এর মান কত হচ্ছে, x এর জায়গায় 2 বসালে 100 প্লাস হচ্ছে 280, তাহলে 380, 380 আর এখানে হবে 560, তাহলে মিনিমাম কোনটা, এটা। তাহলে এবার আগের মতোই আমাকে দেখতে হবে যে z এর মানটা অন্য কোনো xy এর জন্য 380 থেকে ছোট হচ্ছে কিনা, সেটা কি করে চেক করব, তাহলে আমাকে এই ইনইকুয়ালিটি অর্থাৎ এই অসমীকরণটা একটা গ্রাফ ড্র করতে হবে। 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হবে 5x plus 7y less than 38। সমীকরণটা নাও 5x plus 7y is equal to 38। হ্যাঁ, এবার এটার গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্র করতে গেলে এটাকে যদি ছেদিতাংশ আকারে সাজানো যায় তাহলে হবে x by 38/5 plus y by 38/7 is equal to 1।
আচ্ছা একটা জিনিস দেখো, এই যে বি বিন্দুটা বেরিয়েছিল 2,4, সেই বিন্দুটা যদি এখানে বসাও দেখবে এটা স্যাটিসফাই করছে। 5 দুগুণে 10 আর 4 ছিল, 4 সাথে 28 মানে 38। তাহলে তার মানে আমি বলতে পারি যে এই সরলরেখাটা কোথা দিয়ে যাবে, 2,4 বিন্দু দিয়ে যাবে। আর তাছাড়াও এক্স অক্ষের ছেদিতাংশ কত, 5 সাথে 35, 7 পয়েন্ট সামথিং, তাহলে 4 5 6 7 মানে 7 আর 8 এর মাঝখানে। আর ওয়াই অক্ষের ওপর হচ্ছে 5 7 35, তাহলে 5 এর পরে 1 2 3 4 5 এরকম জায়গায়। তাহলে এই দুটো যদি জয়েন করে দাও বি বিন্দু দিয়ে, তাহলে এই ইনইকুয়ালিটিটার গ্রাফটা হবে এটা। তাহলে এটা হচ্ছে আমার 5x প্লাস 7y ইজ ইকুয়াল টু 38। এবার এটা কোন দিকটাকে সূচিত করবে, কোন অর্ধতলটাকে? না দেখো 0 0 বসাও x y এর জায়গায়, দেখো 0 লেস দ্যান 380 যেটা স্যাটিসফাই করে, তার মানে এটা মূল বিন্দুর দিকটাকে সূচিত করবে। এবার তাহলে দেখো আগের অঙ্কটার থেকে এটা কোথায় আলাদা, এই যে আমি নতুন অসমীকরণটা নিলাম যে z এর আরো ছোট মান আছে কিনা খোঁজার জন্য, সেটার দেখো সেটা কোন অর্ধতলকে সূচিত করছে, এদিকটাকে। সেই যে অর্ধতলটাকে সূচিত করছে এই নতুন অসমীকরণ, তার সাথে আমার আগেকার কার্যকরী অঞ্চলে কোনো কমন বিন্দু নেই, কমন পয়েন্ট কিচ্ছু নেই। দেখো আগেরটা ছিল এই অংশটা, এই অংশটা, আর এটা আছে এদিকটা। তাহলে এই দুটো রিজিয়নের মধ্যে কোনো কমন পার্ট নেই, তার মানে এই রিজিয়নের যে কোনো বিন্দু যদি নিই সেটা কিন্তু আমার আগেকার কার্যকরী অঞ্চলের যে বাধা গোষ্ঠী ছিল তাদেরকে স্যাটিসফাই করবে না। তো এই নতুন যে অসমীকরণ, তার জন্য যদি কোনো বিন্দু নিই এক্স ওয়াই, সে কিন্তু এই বাধা গোষ্ঠীকে স্যাটিসফাই করবে না। সুতরাং আমি বলতে পারি আমি আগে যে মিনিমাম ভ্যালুটা পেয়েছিলাম সেটাই হচ্ছে আমার প্রয়োজনীয় জেড এর অবম মান। জেড এর যে অবম মান চেয়েছে সেইটা হচ্ছে এই মানটাই, বি এর মানটা, বি বিন্দুতে মানটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি কিন্তু অবম মান নির্ণয় করতে পারলাম। এবার আসা যাক আমাদের আরো একটা অঙ্ক আমি করব, সেটা হচ্ছে সেটার ক্ষেত্রে দেখবে কার্যকরী অঞ্চল পাবোই না আর কি, হ্যাঁ, ফিজিবল রিজিয়ন পাওয়া যাবে না। নেক্সট অঙ্কটা টুকছি আমি, নাম্বার 3, z equal to 3x plus 2y। বাধা গোষ্ঠী কি কি আছে, x plus y greater equal to 8, 3x plus 5y less equal to 15, 3x plus 5y less equal to 15 আর x, y greater equal to 0। এক্ষেত্রে আগে অক্ষগুলো টেনে নিই। এই হচ্ছে দুটো অক্ষ টেনে নিয়েছি। ফার্স্ট আমি এই অসমীকরণটাকে নেব, তাহলে x plus y greater equal to 8, তাহলে করসপন্ডিং সমীকরণ হচ্ছে x plus y equal to 8 বা x by 8 plus y by 8 equal to 1। তাহলে 8 ঘর নিই, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই দুটো যোগ করে দাও, হলো। তাহলে এটা হচ্ছে আমার x plus y is equal to 8। এবারে কোন দিকটাকে নেব, এখানে মূল বিন্দু বসাও, 0 greater equal to 8 অসত্য, তার মানে মূল বিন্দুর বিপরীত দিকটাকে নেব। আর এখানে কি আছে, 3x plus 5y is less equal to 15, তাহলে এর করসপন্ডিং সমীকরণটা হয়ে যাবে 3x plus 5y is equal to 15 বা x by 5 plus y by 3 is equal to 1।
তাহলে ড্র করলে কিরকম হবে, এখানে 5 এখানে 3, তাহলে এটা হচ্ছে আমার 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 15। এর কোন দিকটা হবে না, মূল বিন্দু যদি বসাই তাহলে হবে 0 0, দ্যাট ইজ 0 লেস ইকুয়াল টু 15, যেটা সত্য। তাহলে মূল বিন্দুর দিকে যে অর্ধতল সেটাকে নেব। এছাড়া আছে x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আমার ফিজিবল রিজিয়ন কোনটা বা কার্যকরী অঞ্চল কোনটা যদি চিহ্নিত করি, একটা পাবো হচ্ছে এই অংশটা একটা পাবো, আর আরেকটা এই দিকটা যদি নিই তাহলে এই অংশটা পাবো। তাহলে দেখো এমন কোনো কার্যকরী অঞ্চল পাচ্ছি না যেটা কিনা সমস্ত অসমীকরণকে সিদ্ধ করে। কারণ হচ্ছে যে দেখো এই যে অসমীকরণ আর এই যে অসমীকরণ দুটোর কমন কার্যকরী অঞ্চল কিন্তু নেই, দুটো পুরো ডিফারেন্ট দিকে। হ্যাঁ, যেহেতু কমন পার্ট পাওয়া যাচ্ছে না, এমন কোনো অঞ্চল পাওয়া যাচ্ছে না যে অঞ্চলের বিন্দুগুলি সবকটা অসমীকরণকেই সিদ্ধ করবে। সুতরাং এক্ষেত্রে আমাকে বলতে হবে যে কার্যকরী অঞ্চল পাওয়া যাচ্ছে না, সুতরাং এক্ষেত্রে কোনো সমাধান নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি তিনটে আরেকটু অন্য ধরনের অঙ্ক করে দেওয়ার চেষ্টা করলাম। তো এগুলো দেখো, আর তাছাড়া তোমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলে এবং সেই উদাহরণগুলো দেখলেও কিছুটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। এরপরে নেক্সট ক্লাসে হয়তো অন্য কোনো চ্যাপ্টার পড়াবো। ঠিক আছে।